এনসিপির মুখোশ ফাঁস, মধ্যরাতে এনসিপির প্রধান তিনজন নেতা কঠিনভাবে ফেঁসে গেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এনসিপির শীর্ষ নেতা স্বয়ং নিজে সাথে আরো কয়েকজনকে নিয়ে ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন, খোশ গল্পে মেতে উঠেছেন। এটা হচ্ছে খুব চটুল জিনিস, মানুষকে উদ্বুদ্ধ করা যায়। ভারত বিরোধিতা আর হচ্ছে ধর্মের সুড়সুড়ি দিয়ে বহু বছর পর একটা ভিন্ন আঙ্গিকে এরা চলে গেল ওই লাইনে। এই এনসিপির সন্ত্রাসীরা ভারতীয় দূতাবাসের কর্মকর্তার সঙ্গে হাসিতে ফেটে পড়তে পড়তে ইফতারি করছেন। ভাবা যায় কি হলো বলুন তো? দিল্লি না ঢাকা, দিল্লি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, আগে ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। দিনে রাতে 24 ঘন্টা ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দিতে ব্যস্ত এবং গত 1.5 বছরেরও বেশি সময় ধরে এই স্লোগান আমরা শুনে আসছি। এবং ভারত বিরোধিতা এটা একটা শিল্পে পরিণত করেছেন, ভারতের সঙ্গে যুদ্ধাবস্থার মতো তৈরি করেছেন। কখনো কখনো ভারতের 7 সিস্টার্স আলাদা করে ফেলার ঘোষণা দিয়েছেন, চিকেন নেক নিয়ে ভয়ঙ্কর কথা বলেছেন। ভারতের সঙ্গে শেখ হাসিনা গোলামি করে গেছেন, আর গোলামি নয়, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন, এরকম ঘোষণা দিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি এনসিপি নেতাদের বেলাতে। কিন্তু এনসিপির শীর্ষ নেতারা যখন ওই স্লোগান দিচ্ছেন ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, তখন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এনসিপির শীর্ষ নেতা স্বয়ং নিজে সাথে আরো কয়েকজনকে নিয়ে ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন, খোশ গল্পে মেতে উঠেছেন। যদি এরকম বাস্তবতা হয়েও থাকে যে ভারতীয় কূটনীতিবিদের সঙ্গে দেখা হবে, তাহলে তো সেটা পাশ কেটে যাওয়ার কথা। কেন হাসি ঠাট্টায় মত্ত হলেন? কেন খুবই কাছে থেকে ভিডিও করছে কেউ, এটা বোঝার পরেও তাকে ভিডিও করতে নিষেধ করলেন না? এরপরে ভিডিও যখন ছড়িয়ে পড়লো গণমাধ্যমে, এটা নিয়ে যখন নিউজ হলো, তখন ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগানটার কি অবস্থা হবে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। আদতে এনসিপি নেতারা ভারতীয় কূটনীতিবিদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে আড্ডা দিচ্ছিলেন কেন, কোথায়? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, ভারতের যে গোলামি, সেই গোলামি আর করবো না, ভারতের মানে চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মানবো না, ভারতের সঙ্গে মানে সম্পর্ক রাখবো না, ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেব, ভারত আমাদের উপরে নির্ভরশীল, আমরা যদি সব কিছু বন্ধ করে দিই ভারত না খেয়ে মরবে, এরকম নানা ন্যারেটিভ প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে তৈরি করতে আমরা দেখেছি। কিন্তু যখন আমরা দেখি যে ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে সেই নেতাদেরই শীর্ষ নেতারা আড্ডায় মেতে উঠেছেন, তবে কি ব্যাপারটা এরকম যে স্লোগানের সময় একরকম আর ভেতরে ভেতরে অন্যরকম? হ্যাঁ, ভেতরে ভেতরে অন্যরকম। এই স্ট্র্যাটেজিটা একমাত্র ক্ষমতাসীন দলের হতে পারে, কারণ রাষ্ট্র চালাতে হলে অনেক কিছু মেনটেন করতে হয়। এনসিপি তো ক্ষমতাসীন দল ও না বিরোধী দল, সুতরাং আরও তো তীব্র অবস্থানে তাদের ভারত বিরোধী নীতি থাকার কথা। কি বলছে গণমাধ্যম? ছড়িয়ে পড়া ভিডিও দেখার আগে গণমাধ্যমের রিপোর্টটা একটু দেখে নিই চলুন। একটি ছবি দিয়ে হাস্যোজ্জ্বল নাহিদ ইসলাম, হাস্যোজ্জ্বল সাইফ মোস্তাফিজ, পেছন থেকে দেখা যাচ্ছে তারা হাস্যোজ্জ্বল, তাদের সঙ্গে ভারতীয় একটি কূটনীতিবিদ একজন তাকে খোশ গল্প করতে দেখা যাচ্ছে, এমন ছবি দিয়ে কালের কণ্ঠ শিরোনাম করেছে ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা। কেন খোশ আলাপে যেতে হলো? কোথায় গিয়েছিলেন তারা? ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে সাথে অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও খোশ মানে আলাপে মেতে উঠতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের। সেখানে গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন দৃশ্য দেখা যায়। এনসিপির আয়োজন, সেখানে ভারতীয় কূটনীতিবিদদের তারা দাওয়াত দিয়েছে। ভাবা যায়, তারা দিনের বেলায় রাতের বেলায় সবসময় ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়, আবার তাদের নিজের আয়োজনে ভারতীয় কূটনীতিবিদদের তারা দাওয়াত দিয়েছে। তার মানে ব্যাপারটা কি এরকম যে মানে সংসদ সদস্য হওয়ার পরে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার ফলে জামাতের সঙ্গে জোট করে কোনো রকমের 6টা আসন পাওয়ার পরে তারা বুঝতে শিখেছে যে ভারত বিরোধিতার রাজনীতি ওটা মানে রাজপথে কিংবা শাহবাগের মানে ময়দানে দাঁড়িয়ে ওটা দেওয়াই যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশের দায়িত্বশীল জায়গায় গিয়ে এই কাজগুলো করা যায় না। অনুষ্ঠানে উপস্থিত নেতারা কূটনীতিবিদদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং খোশ গল্পে অংশ নেন। খোশ গল্পের ব্যাপারটা বোধহয় কালের কণ্ঠের এই ছবি কিংবা শিরোনাম দেখে আপনাদের বিশ্বাস নাও হতে পারে। সামান্য একটু ভিডিও চিত্র আপনারা দেখে আসুন যে কীরকম খোশ গল্পে তারা মেতেছিলেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ট্রল হচ্ছে। দেখে আসুন। এই যে দৃশ্য, এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তাহলে এনসিপির সম্মানটা কোথায় থাকলো? যারা কিনা 7 সিস্টার্স উড়িয়ে দিতে চায়, 7 সিস্টার্স ভারত থেকে আলাদা করে দিতে চায়, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতকে বহুখণ্ডে বিভক্ত করে দিতে চায়। এই তো কদিন আগে এই বক্তব্যগুলো আমরা তাদের নেতাদের মুখে শুনেছি। এখন কেন তাদের আয়োজনেই ভারতীয় কূটনীতিবিদদের দাওয়াত দিতে হবে?
তাহলে কি গণেশ উল্টে গেল? ব্যাপারটা এরকম মানে হয় যে যারা সরকারে যায় তারা যদি ভারত বিরোধী রাজনীতি করেও থাকে, যেমন বিএনপি সরকারে গেছে, এর আগে এবারের বিএনপির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এর আগে আমরা বিএনপিকে দেখেছি যে তারা মূলত ভারত বিদ্বেষী রাজনীতিই করেছে, কারণ তারা সেই সময় যাদের সঙ্গে জোট করে রাজনীতি করেছিল তাদের সঙ্গে জোট করে ওই ভারত বিদ্বেষী রাজনীতি ছাড়া আর কিছু উপায় ছিল না। কিন্তু এবারের প্রেক্ষাপটে এসে একটা পরিবর্তিত বিএনপিকে আমরা দেখছি। বিএনপির মহাসচিব তারেক রহমান তাদের বক্তব্যে স্পষ্ট যে স্পেসিফিক কারো বিরোধিতা করা কিংবা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করা এটা কখনো রাজনীতি হতে পারে না। এবং ভারতের সঙ্গে সম্পর্ককে এই সরকার যে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, হারানো সম্পর্ক পুনরুদ্ধারের যে তারা চেষ্টা করছে নানা কার্যক্রমে, সেটা বোঝা যাচ্ছে। আমি ধরে নিলাম, মানে কথার কথা ধরে নিলাম যে বিএনপি এবারও ভারত বিরোধী রাজনীতিই হয়তো করছিল, কিন্তু সরকারে আসার পরে হয়তো ব্যাপারটা এরকম হতে পারতো যে সরকারে আসার পরে তাদের পরিস্থিতি বাধ্য করেছে এই বিরোধী রাজনীতি আর করা যাবে না, সরকার চালাতে হলে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। এই কারণে ভারতের সঙ্গে দহরম মহরম এই মেলামেশাটা তারা করলে তাদের দোষ খুঁজে পাওয়া মানে খোঁজাটা অপরাধ হতে পারতো। কিন্তু সেটা সরকারের ক্ষেত্রে, যদিও বিএনপি ভারত বিরোধী রাজনীতি এবারের প্রেক্ষাপটে করেনি। যদি জামাত কিংবা এনসিপি জোট ক্ষমতায় যেত, তারা যদি ক্ষমতায় গিয়ে এরকম পরিবেশ তৈরি করতো, তখনও বলা যেত যে সরকারে না থাকতে তারা অনেক কিছু করেছে, ওইগুলো এখন ভুলে যেতে হবে, সরকারে এসে তারা এখন যে পদক্ষেপ নিচ্ছে সেটাই আসলে মূল বাস্তবতা। কিন্তু তারা তো সরকারে যায়নি, তারা তো বিরোধী দল। তো বিরোধী দলে আবার মানে এনসিপির এই দলের সঙ্গে আমরা দেখলাম যে গতকালকেই চলে যাওয়া মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল কাপুর, তারা এনসিপির সঙ্গে বৈঠকও করেনি। ব্যাপারটা কি এরকম যে পল কাপুর এনসিপির সঙ্গে বৈঠক করেনিও এই কারণে যে তাদের ভারত বিরোধী রাজনীতি এবং ভারত বিরোধী রাজনীতির এই মেসেজটা পল কাপুরের কাছে খুব ভালোভাবে গেছে। যে পল কাপুর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কিংবা ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসেবে যাদের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এখন, সেই ব্যাপারটা তিনি সেভাবেই দেখেছেন। এই কারণেই এরকম একটা চিত্র আমরা দেখেছি যে ভারতের সঙ্গে যে দূরত্বটা তারা তৈরি করেছে সেই দূরত্ব এখন ঘোচানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা যে স্ববিরোধী, এই রাজনীতি যে স্ববিরোধী রাজনীতি, আপনি এতদিন গত 1.5 বছর ধরে ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করা প্রতি মুহূর্তে, রাজনীতি তো আসলে কিছুই ছিল না, রাজনীতিতে শুধুমাত্র 2টা ইস্যু ছিল, এনসিপির রাজনীতিতে 2টা ইস্যু, একটা হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করা আর একটা হচ্ছে ভারতের বিরোধিতা করা। নিজস্ব ন্যারেটিভ বলতে কিছুই আমরা তাদের জন্মের আগে থেকে পরে পর্যন্ত এবং জন্মের পরে 1 বছর যে পেরিয়ে গেল, এই 1 বছরে আমরা দেখিনি। তাদের রাজনীতির মূল উপজীব্য বিষয়ই ছিল ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা। সেই জায়গা থেকে তারা কি বেরিয়ে আসতে চাচ্ছে? এই দৃশ্য কি সেটাই বলে যে সেই জায়গায় তাদের স্টে করা আর সম্ভব হচ্ছে না? সেই জায়গায় স্টে করলে তাদের রাজনীতির মানে আকাশে কালো মেঘ জমতে পারে, এরকমটা মনে হচ্ছে। কিন্তু কেন তা মনে হবে? বরং ভারত বিরোধী যে ন্যারেটিভ তৈরি করে জনপ্রিয়তা অর্জন করা গেছে মুষ্টিমেয় একটা সংখ্যক মানুষের কাছে বাংলাদেশে, এবং প্রফেসর ইউনূসও ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে যে মুষ্টিমেয় অংশের জনপ্রিয়তা তৈরি করার মানে অংশের কাছে জনপ্রিয় হতে চেয়েছিলেন, সেই ব্যাপারটা অব্যাহত রাখলেই বোধহয় ভালো হতো। এই ভারতীয় কূটনীতিবিদদের ইফতারে দাওয়াত দিয়ে তাদের সঙ্গে হাসি খুশি হো হো হা হা করে হাসাহাসি, এটা ব্যাড মেসেজ দেয়। এটা এই মেসেজই দেয় যে আপনাদের ওই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানটা শুধুমাত্র জনপ্রিয়তা তৈরি করার স্লোগান, আর কিছুই নয়। সেই স্লোগানের বাস্তবতা আদৌ এখন ইউনূসও নেই, তার অবৈধ সরকারও নেই, কিন্তু দেশি বিদেশি প্রেসক্রিপশনের নির্বাচনে তারা ঠিকই সংসদে ঢুকে পড়েছে, যদিও তাদের থাকার কথা ছিল জেলখানায়। মজার ব্যাপার হলো, মাস 3 আগেও ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তাদেরকে জামাই আদর করে নিয়ে গিয়ে পরামর্শ দেওয়া হতো দেশ দখলের। আর 2024 সালের জুলাই আগস্টে তো আমেরিকা যুক্তরাজ্য, জাতিসংঘ, সকল কূটনীতিকরা এই সন্ত্রাসীদের টাকা পয়সা, বাসস্থান, কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করেছে। পাকিস্তান দূতাবাস দিয়েছে স্নাইপার রাইফেল। কিন্তু এই মুহূর্তে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর কেন যেন এনসিপির সঙ্গে বৈঠকের তারিখ দিয়েও বৈঠক বাতিল করেছেন। ও মজার ব্যাপার কি জানেন? পল কাপুরের সঙ্গে বৈঠক বাতিলের কারণেই কিনা জানি না, এই এনসিপির সন্ত্রাসীরা ভারতীয় দূতাবাসের কর্মকর্তার সঙ্গে হাসিতে ফেটে পড়তে পড়তে ইফতারি করছেন। ভাবা যায় কি হলো বলুন তো? দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত ইসলামী। 2024 সালের জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছিল জামায়াত ইসলামী এবং দলটির ঔরসজাত তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারা নিজেরাই একটি কিংস পার্টি গঠন করে। সরকারি অর্থ, সুবিধা আর দেশের সেনাবাহিনীর নিরাপত্তায় দলটি বিগত 18 মাসের বেশি সময় ধরে কাজ করেছে, মূলত ইউনূস সরকারের ভাড়াটে মব বাহিনী হিসাবে। এই মব বাহিনীকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনে ডাকা হয়েছে, তখন তারা রাত দুপুরে যমুনায় এসে হাজির হয়েছে, বিনিময়ে তাদেরকে অস্ত্র, অর্থ, ক্ষমতা সব দেওয়া হয়েছে। আবার যখন ভারতের বিরুদ্ধে প্রয়োজন হয়েছে, তখন তাদেরকে ভারতীয় হাই কমিশন দখলের জন্য রাস্তায় নামানো হয়েছে। সর্বোপরি এই মবকে দিয়ে ইউনূসের ভারত বিরোধী এজেন্ডা বাস্তবায়নে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে সারা দেশকে উত্তাল করে তোলা হয়েছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি বা নাপা এই ভুল পাল্টানো নাটকীয়তা কেবল হাস্যকর নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির টেবিলে একটি দেউলিয়া সংগঠনের প্রতিচ্ছবি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফরকে কেন্দ্র করে এনসিপি যে উচ্চাশা পোষণ করেছিল তা এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক এই শীর্ষ কর্মকর্তার সফরের মূল এজেন্ডা ছিল নিরাপত্তা সহযোগিতা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং দ্বিপাক্ষিক বাণিজ্য। সেখানে এনসিপির মতো একটি ভুঁইফোড় এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত দলের স্থান না পাওয়াটা স্বাভাবিক ছিল। গত বৃহস্পতিবার সকাল 10টায় পূর্ব নির্ধারিত বৈঠকটি যখন কোনো কারণ ছাড়া বাতিল করা হয়, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে ওয়াশিংটন আর এই কিংস পার্টির কাঁধে হাত রাখতে চাইছে না। পল কাপুর, যিনি সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিশ্লেষণে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, তিনি সম্ভবত এনসিপির অতীত কর্মকাণ্ড এবং জুলাই পরবর্তী সময়ে তাদের ভয়ঙ্কর উগ্রবাদী জঙ্গি তৎপরতার বিশদ রিপোর্ট পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকার এই প্রত্যাখ্যান এনসিপির জন্য একটি বড় থাপ্পড়, যা তাদেরকে দিগ্ভ্রান্ত করে তুলেছে, লাথিও বলতে পারেন। অথচ এই এনসিপি কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিল। ফেলানি হত্যার 15 বছর পূর্তিতে গত 7ই জানুয়ারি গুলশান বাড়িধারা এলাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে তাদের আধিপত্যবাদ বিরোধী মার্চ এবং এখনো নগরবাসীর স্মৃতিতে দমদমে। আমরা ভুলে যাইনি সেভেন সিস্টার দখলের ডাক দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ সহ সার্জিস নাহিদও তাতে ছিল। সেদিন তাদের মুখে ছিল ইন্ডিয়া নো মোর, গোলামি না আজাদি এবং দিল্লি না ঢাকার মতো ভারত বিদ্বেষী স্লোগান। পুলিশি বাধার মুখে কাঁটাতারের সামনে দাঁড়িয়ে তারা ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল যে বাংলাদেশে ভারতের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং এনসিপি ঘরানার নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল তা ছিল। তো দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজগুলো কোন বিষয়টি ইঙ্গিত করছে। এই ছিল আজকের মতো নিউজ আপডেট। পরবর্তী ভিডিও নিউজ পেতে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।